আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুরে আমরা কার্প জাতীয় মাছকে খাদ্য হিসাবে খুদি পানা দিয়েছি। তো দর্শক, এই খুদি পানা কার্প জাতীয় মাছের খাদ্য হিসাবে কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু উপযোগী এবং এই খুদি পানা কার্প জাতীয় মাছের খাদ্য হিসাবে কতটুকু ভূমিকা রাখতে পারে সেই বিষয়ের উপর আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে এই খুদি পানা কোন কোন মাছ সাধারণত ভালো খায়, বেশি খেতে পছন্দ করে এবং এই খুদি পানা খাইয়ে কি শুধুমাত্র মাছ চাষ করা সম্ভব কিনা এবং এই খুদি পানাতে কি পরিমাণে আসলে প্রোটিন থাকে, সার্বিক বিষয়গুলো খুঁটিনাটি আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করছি এই আলোচনাগুলো থেকে যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। তো দর্শক, এই খুদি পানার বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে চলুন আমরা সবার আগে জেনে নিই যে খুদি পানাটা আসলে কি। দর্শক, আমার কাছে যেটা মনে হয় খুদি পানা হচ্ছে শিকড়বিহীন ভাসমান একটি সবুজ জলজ উদ্ভিদ। আমি যদি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক এটাই হচ্ছে খুদি পানা। আমার যতটুকু মনে হয় এইটা দেখতে অনেকটা কচুরির পানার মতো, কিন্তু আকারে অনেকটা ক্ষুদ্র থাকার কারণে হয়তোবা এটাকে খুদি পানা নামকরণ করা হয়েছে। দর্শক, আমি যতটুকু জানি এই খুদি পানাতে এইরকম জীবিত অবস্থাতে 6 থেকে 10% অবধি প্রোটিন থাকে এবং শুকনা ফর্মে হয়তো এইটার প্রোটিন পার্সেন্টেজ কিছুটা বাড়লেও বাড়তে পারে। দর্শক, ইতোপূর্বে আমার বেশ কয়েকটা ভিডিওর নিচে আমি দেখেছিলাম যে চাষি ভাইয়েরা এই খুদি পানার বিষয়টা নিয়ে কমেন্ট করেছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের সাথে এই খুদি পানার বিষয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে। চাষি ভাইদের আলোচনাগুলো ছিল এমন, রাজীব ভাই, আমরা যদি খুদি পানা মাছকে খাদ্য হিসাবে দেই তাহলে আর খাবার দিতে হবে কিনা। অনেক চাষি ভাই প্রশ্ন করেছিলেন যে রাজীব ভাই, আমি যদি শুধুমাত্র খুদি পানাটাকে খাদ্য হিসাবে ব্যবহার করি তাহলে মাছ চাষ করা সম্ভব কিনা। এক চাষি ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, আমার যতটুকু মনে আছে ওনার বাসা হচ্ছে কুমিল্লাতে। উনি আমাকে বলেছিলেন, ভাই আমি একটা পুকুরে আগে যদি খুদি পানাটা চাষ করি এবং তারপরে যদি ওইটাতে মাছ ছেড়ে দেই তাহলে আমার এক্সট্রা আর কোনো খাবার দিতে হবে কিনা। তো দর্শক, এরকম নানাবিধ প্রশ্ন চাষি ভাইয়েরা করে থাকেন। দেখুন, বিষয়টা হচ্ছে যারা দীর্ঘদিন মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন এই খুদি পানার বিষয়টা তারা হয়তো খুব ভালোভাবেই বুঝে থাকবেন। তাদের হয়তো এই বিষয়টাতে ভালো ধারণা আছে যে কোন কোন মাছ এইগুলা ভালো খায়, কোন কোন মাছের এইটা প্রিয় খাদ্য, কোন কোন মাছ এই খাবারগুলো খেলে গ্রোথ হয়, কোন কোন মাছ এই খাবারগুলো খেলে গ্রোথ হয় না। দর্শক, যারা প্রান্তিক পর্যায়ের চাষি বা নতুন চাষি তারা তো এই বিষয়গুলো ক্লিয়ার জানেন না। তারা আসলে ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে নানান ধরনের ভিডিও দেখেন, সত্যতা যাচাই করেন না, বোঝার চেষ্টা করেন না, যে যেটা বলে সেইটাই বিশ্বাস করেন এবং সেই অনুযায়ী তারা কি করেন, কাজ করেন। তো কাজ করার ফলে হয় কি যে শেষে কিন্তু রেজাল্ট ভালো আসে না। এই জন্য দর্শক, যারা আসলে প্রচুর জানেন তাদেরকে ধন্যবাদ, কিন্তু যারা জানেন না বা বোঝেন কম তাদের জন্যও তো আসলে আমাদের কাজ করতে হবে। এই বিষয়টি মাথায় রেখেই আসলে আমার আজকের ভিডিওটি করা। সবার আগে বলি দর্শক, যেহেতু এইটি একটি ভাসমান সবুজ উদ্ভিদ, এইটা আসলে সবুজ লতা পাতা বা যেই টাইপের মাছ সাধারণত ঘাস লতা পাতা খেতে পছন্দ করে তাদের একটি পছন্দের খাবার, এবং যেই সকল মাছ সাধারণত ঘাস লতা পাতা খায় খুব স্বাচ্ছন্দ্যের সাথেই খায় তাদের প্রধান এবং প্রথম তালিকার খাদ্য হিসাবে এটাকে আমরা বিবেচনা করতে পারি। দর্শক, বিশেষ করে আমাদের দেশে মাছ চাষ ব্যবস্থাপনায় দুইটা মাছ আছে প্রচুর পরিমাণে, এরা তৃণভোজী। যেমন প্রথমটা হচ্ছে গ্রাস কাপ এবং দ্বিতীয়টা হচ্ছে থাই সরপুঁটি মাছ, এবং তার সাথে সাথে আমাদের দেশীয় প্রজাতির যে রুই মাছ আছে সেটাতেও এই খুদি পানাকে প্রচুর খেতে পছন্দ করে। দর্শক, এই কার্প জাতীয় মাছের ভিতরে প্রথম এবং প্রধানত গ্রাস কাপ মাছেরই এইটা সব থেকে ফেভারিট খাবার। গ্রাস কার্প মাছের অর্থটা যদি আমরা বিশ্লেষণ করি, এই গ্রাস অর্থ যদি ঘাস হয় তাহলে কার্প অর্থ কার্প, তাহলে বাংলাতে বললে এটাকে আমরা বলতে পারি ঘাস কার্প।
তো দর্শক, যেহেতু গ্রাস কাপ গ্রাসের সাথে সম্পর্ক এবং সবুজ লতা পাতাই হচ্ছে ঘাস, এবং এইটাও যেহেতু একটি সবুজ ভাসমান উদ্ভিদ, সেই হিসাবে এটা গ্রাস কাপ মাছেরও প্রচুর পছন্দের খাবার। দর্শক, কোনো চাষি ভাই যদি চিন্তা করে থাকেন যে আমরা শুধুমাত্র এই খুদি পানা দিয়ে মাছ চাষ করব, তাহলে আপনি শুধুমাত্র গ্রাস কাপ মাছটাকে এই খুদি পানা খাইয়ে চাষ করতে পারেন, এবং তার সাথে আমরা যে থাই সরপুঁটি মাছ বলি ওইটাকেও আপনি শুধুমাত্র এই খুদি পানা খাইয়ে চাষ করতে পারবেন। রুই মাছেও এই খুদি পানাটা প্রচুর পরিমাণে খায়, তবে শুধুমাত্র এই খুদি পানা খাইয়ে কিন্তু রুই মাছ চাষ করা সম্ভব না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে দর্শক, এই খুদি পানা যদি কারো পুকুরে প্রচুর পরিমাণে হয়ে যায়, এগুলোকে আপনারা প্রথমে সুন্দরভাবে ধরে নেন বা উঠিয়ে যদি বস্তার ভিতরে দিয়ে অল্প কিছু পরিমাণে ইউরিয়া সার দিয়ে রেখে দেন, তাহলে 4 দিন বা 5 দিন যখন ওইটা থাকবে, থাকার পরে দেখবেন যে ওইটা পচে যাবে। পচে যাওয়ার পরে ওইটা যদি ছোট পোনা মাছের পুকুরে দিয়ে দেওয়া হয়, বিশেষ করে যেই পুকুরে চাপের পোনা থাকতে পারে বা যেই পুকুরটাতে ছোট সাইজের রুই মাছ বা থাই সরপুঁটি মাছ বা গ্রাস কাপ মাছ বা বাটা মাছ থাকবে, সেইগুলাতে কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যের সাথে এই খাবারগুলোকে খাবে এবং খেয়ে কিছুটা গ্রোথও আসলে হবে। তবে দর্শক, এই খুদি পানাতে যেহেতু প্রোটিনের পরিমাণটা কম থাকে, এটাকে আমি মনে করি যদি কেউ কার্ব জাতীয় মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে চান, এটাকে একটা সাপোর্টিং ফুড হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। সাপোর্টিং ফুড মিন্স আমি প্রতিদিন সকালে যে ডুবন্ত ফিড দিচ্ছি, আমি প্রতিদিন বিকালে ভাসমান ফিড দিচ্ছি, এবং পাশাপাশি এইটা যদি আমি দিয়ে দেই, তাহলে দেখা যাবে যে আমাদের রুই মাছে কিছু খাবে, আমাদের কিছু গ্রাস কাপ থাকে তারা কিছু খাবে, এবং এটাতে হবে কি যে মাছের ডাইজেস্টের যে একটা ব্যাপার, হজম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যে একটা ব্যাপার, এটা খুবই ভালো হবে। মাছ এগুলা খেলে খুবই সুন্দর পায়খানা করবে। আমাদের পুকুরে যদিও কখনো থাই সরপুঁটি মাছটা কখনোই আমরা ছাড়ি না, তবে আমাদের পুকুরগুলোতে সাধারণত অল্প পরিসরে অল্প স্বল্প পরিমাণে কিছু গ্রাস কাপ থাকে, এবং বিশেষ করে রুই মাছটা তো আসলে অবশ্যই থাকবেই পরিমিত পরিমাণে, এবং রুই মাছ এটা প্রচুর খায়। তবে রুই মাছের প্রোটিন ডিমান্ড যেহেতু এই খুদি পানার থেকে একটু বেশি, সেই হিসেবে এই খুদি পানা খেলে রুই মাছের যে আহামরি গ্রোথ হবে বিষয়টা এরকম না, তবে হবে, কিছুটা হবে, মোটামুটি একটা গ্রোথ হবে। খুব বেশি হবে তাও না, আবার খুব কম হবে তাও না, মোটামুটি লেভেলের একটা গ্রোথ হয় আমি যেটা দেখেছি। তবে দর্শক, সব কথার মূল কথা হচ্ছে যে এই খুদি পানাকে যদি আমরা মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে যাই, এরকম তাজা ফর্মে যদি ব্যবহার করতে যাই, তাহলে আমি মনে করি এটা সবুজ তৃণভোজী টাইপের মাছের খাদ্য। সেই হিসেবে গ্রাস কার্প, থাই সরপুঁটি এবং রুই মাছের খাবার হিসাবে এটা সবথেকে উপদেয়। এবং যখন এইটাকে বস্তাতে করে আমরা পচিয়ে দিব, তখন আমার যতটুকু ধারণা কম বেশি সব মাছেই এটাকে খাবে। দর্শক, তেলাপিয়া মাছেও অনেক সময় এই খুদি পানাটাকে খায়, তবে এই খুদি পানা খেলে তেলাপিয়ার যে খুব একটা গ্রোথ হবে বলে আমি মনে করি না, যেহেতু তেলাপিয়ার প্রোটিনের ডিমান্ড অনেক বেশি মোটামুটি, কিন্তু এই খুদি পানাতে খুব একটা বেশি পরিমাণে কিন্তু প্রোটিন নাই। দর্শক, এই খুদি পানা কার্প জাতীয় মাছ খুবই পছন্দ করে এবং খুবই স্বাচ্ছন্দ্যের সাথে খায়, সবই ঠিক আছে, কিন্তু এই খুদি পানা পুকুরে দেওয়ার আগে কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে, না হলে আমরা কিন্তু সমস্যায় পড়তে পারি, আমাদের মাছ চাষ ব্যবস্থাপনা কিন্তু হুমকির সম্মুখীন হতে পারে। বিষয়টা হচ্ছে এমন, ধরুন অনেক চাষি ভাইরাই আছেন যে ক্যাটফিশ টাইপের মাছের সাথে কার্প জাতীয় মাছ চাষ করেন। এখন অন্য কোনো পুকুর থেকে আপনি যদি এই খুদি পানাকে এনে এরকম পুকুরে দিয়ে দেন, তখন দেখা যাবে এই খুদি পানার সাথে যদি ওই পুকুর থেকে কোনো পরজীবী, ক্ষতিকারক কোনো পরজীবী আপনার এই পুকুরে চলে আসে, এবং ওইটা যদি আপনার গুলশা ট্যাংরা মাছ বা শিং মাছ বা মাগুর মাছ বা পাবদা টাইপের যে সেন্সিটিভ মাছ চাষ ব্যবস্থাপনার যে মাছগুলো আছে, সেই মাছগুলোকে যদি আক্রমণ করে এবং সেই মাছগুলো যদি আক্রান্ত হয়, তাহলে কিন্তু আপনি একটা লসের সম্মুখীন হতে পারেন। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে দর্শক, এই খুদি পানার কিন্তু কোনো শিকড় থাকে না, তো এরা পানির উপরে ভাসতেছে এবং প্রচুর পরিমাণে এরা বংশ বৃদ্ধি করতেছে। দর্শক, তাহলে এদের গ্রোথ হচ্ছে কিভাবে, এরা বৃদ্ধি হচ্ছে কিভাবে, এটা একটা ভাববার বিষয়। দর্শক, এরা সাধারণত আলো থেকে অক্সিজেন গ্রহণ করে, এবং এরা যে কাজটা করে যে পুকুরে যে পানিতে দ্রবীভূত জৈব পদার্থ থাকে, এইগুলাকে তারা খেয়ে কিন্তু বংশ বৃদ্ধি করে। এতে একদিক থেকে আমাদের পুকুরের যে পরিমিত পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটনের পর্যাপ্ততা, এটা কিন্তু কমে যেতে পারে। একদিকে এটাকে গ্রাস কাপ থাই সরপুঁটির খাদ্য হিসাবে আমরা উৎপাদন করতে গিয়ে আমরা কিন্তু আমাদের
কাতলা, সিলভার, বিঘেট টাইপের মাছগুলোকে কিন্তু হুমকির সম্মুখীন করে ফেলছি। দর্শক, এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে আসলে আমাদের মাথায় রেখে কিন্তু এই ক্ষুদি পানাকে কার্প জাতীয় মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক চাষি ভাইয়ের পুকুরেই এই ক্ষুদি পানা হয়ে পুরোটা পুকুর ছেয়ে থাকে। এতে যে সমস্যাগুলো হয়, পানিতে যে দ্রবীভূত অক্সিজেন থাকার কথা, বাতাস থেকে পানি যে পরিমাণে অক্সিজেন শোষণ করে এইটার মাত্রা অনেকটাই কমে যায় এবং আলোক সংশ্লেষণের একটা ব্যাপার থাকে। এই ক্ষুদি পানা যদি পুরোটা পুকুর ছেয়ে যায় তাহলে কিন্তু আলোক সংশ্লেষণের ব্যাপারটা কিন্তু ব্যাহত হবে। দর্শক, সার্বিক যে বিষয়গুলো আলোচনা করলাম আমি আশা করছি এতে আপনারা মোটামুটি খুব ভালো একটা ধারণাই পেয়েছেন। দর্শক, এই ক্ষুদি পানার বিষয়ে আমি নেগেটিভ কথা বলেছি, আবার পজিটিভ কথাও কিন্তু বলেছি। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে রাজীব ভাই আপনার পুকুরে আপনি কেন দিয়েছেন? ভাই, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমার এই পুকুরটা প্রায় 3 একর। আমি হয়তো মোটামুটিভাবে কয়েক শতাংশ জায়গাতে দিয়েছি এবং আমার এই পুকুরে সেন্সিটিভ টাইপের কোনো মাছ কিন্তু নেই। আমার এই পুকুরটাতে পদ্মা নদীর চাপের পোনা দিয়েছি আমি। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই পোনাতে কিন্তু অল্প স্বল্প পরিমাণে খাচ্ছে। মাঝে মাঝে একটু ভিডিওর মাঝখানটাতে খেয়াল করে দেখুন যে পদ্মা নদীর চাপের পোনাতে কিন্তু এই ক্ষুদি পানাগুলোকে খেয়ে নিচ্ছে। দর্শক, আমি প্রতিদিন সকালবেলা এই পুকুরটাতে ডুবন্ত ফিড দিচ্ছি, বিকেলবেলা ভাসমান ফিড দিচ্ছি এবং পাশাপাশি একটা সাপোর্টিং ফুড হিসাবে এটাকে আমি দিয়েছি। এই পুকুরে কিছু গ্রাস কাপ মাছও আমার আছে। আমি চাচ্ছি যে ওইগুলার সাথে সাথে একটু গ্রোথ করুক, এই খাবারগুলোকে অল্প স্বল্প পরিমাণে খেয়ে যতটুকু কাজে লাগে আর কি, এইটাই আর কিছু না। তবে এই পুকুরে যদি সেন্সিটিভ টাইপের কোনো ক্যাটফিশ টাইপের মাছ থাকতো আমি কখনোই কিন্তু এগুলো আমার পুকুরে দিতাম না বা দেওয়ার আসলে প্রয়োজনও মনে করতাম না। দর্শক, কিছু কিছু বিষয় আমাদের খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আপনারা যদি চিন্তা করেন যে এই ক্ষুদি পানাকে আপনারা ক্যাটফিশ টাইপের মাছের খাদ্য হিসাবে ব্যবহার করবেন, তাহলে এটা আপনাদেরকে বুঝতে হবে যেহেতু এটাতে প্রোটিনের পার্সেন্টেজের পরিমাণটা কম, ক্যাটফিশ টাইপের মাছকে যদি আমরা এই ক্ষুদি পানা খাদ্য হিসাবে দেই, আমার মনে হয় না যে এটা খাবে এবং খেলেও যে খুব একটা উপকারে আসবে তাও কিন্তু বিষয়টা না। সুতরাং সস্তা আইটেমের খাবার এটা সস্তা আইটেমের মাছের জন্য ঠিক আছে, কিন্তু দামি মাছের জন্য দামি খাবার বা দামি খাদ্য ব্যবস্থাপনা চিন্তা রেখেই আসলে আমাদেরকে মাছ চাষ করতে হবে। দর্শক, আমি আমার পার্শ্ববর্তী এলাকাতে দেখেছি যে এই ক্ষুদি পানা হয়ে পুরো পুকুর ছেয়ে আছে এবং তারা এগুলাকে বাঁশ দিয়ে এক সাইডে চাপিয়ে উঠিয়ে উপরে ফেলে দিচ্ছে। তো দর্শক, তাদের হয়তো এই বিষয়গুলো জানা নেই এবং যাদের জানা নেই এরকম অজানা অনেক চাষি ভাই দেশের বিভিন্ন প্রান্তে আসলে আছেন এবং বিভিন্ন প্রান্তের অনেক চাষি ভাই আছেন অনেক কিছুই জানেন না। দর্শক, অনেক জানতে হবে, অনেক বুঝতে হবে, তবেই সফলতা পাওয়া যাবে। তো দর্শক, কারো পুকুরে যদি প্রচুর পরিমাণে এরকম ক্ষুদি পানা হয়ে যায় এবং আপনি যদি দেখেন যে আপনার মাছ ওগুলো খাচ্ছে না, আপনি এগুলো উঠিয়ে সারতে পারতেছেন না, প্রচুর লেবার কস্টিং হয়ে যাচ্ছে আপনার, তাহলে আমি একটা টুটকা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এটাকে আপনারা অ্যাপ্লাই করেন, দেখবেন যে কাজ হচ্ছে। দর্শক, যদি কারো পুকুরে প্রচুর পরিমাণে এগুলো হয়ে যায় তাহলে আপনারা শতাংশ প্রতি হাফ কেজি সাইজের একটা করে গ্রাস কাপ মাছ ছেড়ে দেন, দেখবেন যে 15 দিনের মধ্যে সব খেয়ে একদম সাভার করে ফেলেছে, আপনার পুকুর আগের মতো আবার পরিষ্কার হয়ে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে এমন, কোনো চাষি ভাইয়ের পুকুরে এটা খুবই ভালো একটা খাবার, আবার কোনো চাষি ভাইয়ের পুকুরে এটা একটা আবর্জনা। যাই হোক দর্শক, এই ক্ষুদি পানার বিষয়ে যে আলোচনাগুলো করলাম আমি আশা করব যে এটা নিঃসন্দেহে আপনাদের কিছুটা হলেও ইনশাল্লাহ কাজে আসবে। তবে এই ক্ষুদি পানার পজিটিভ সাইডটাই আসলে নেগেটিভ সাইড অপেক্ষা অনেক বেশি। দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর শেষ করার পূর্বে আপনাদের সবার কাছেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বিগত কয়েকদিন যাবৎ ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারতেছি না, আমার প্রচণ্ড রকমের ব্যস্ততা যাচ্ছে। আসলে প্রচণ্ড রকমের ব্যস্ততায় জর্জরিত থাকার কারণে ঠিকঠাক মতো আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। ইনশাল্লাহ আমি খুব দ্রুতই আমার ব্যস্ততা কমিয়ে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এই কয়েকদিন আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারিনি বলে অনেক চাষি ভাইরাই আমাকে ইমোতে, হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে টেক্সট করেছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে মিস করেছেন, আমার ভিডিও আপনারা দেখতে চেয়েছেন। এই কয়েকদিন চাষি ভাইরা আমাকে মেসেজ করেছেন, রাজীব ভাই ভিডিও পাচ্ছি না কেন, ভাই সুস্থ আছেন কিনা, ভাই ঠিক আছেন কিনা, ভাই কোনো সমস্যা হয়েছে কিনা, ভাই আপনি কোথায়। আমি আসলে খুবই খুশি, আন্তরিকভাবে আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হচ্ছে যেন সারা দেশের চাষি ভাইদের অন্তরে কিছুটা হলেও আসলে আমার জন্য একটু জায়গা হয়েছে, এটা ভেবেই আসলে ভিডিওটা বানাচ্ছি এবং এটা ভেবেই ভিডিও বানানোর জন্য যে ইন্সপিরেশন সেটা কিন্তু সবসময় পেয়ে থাকি। যাই হোক দর্শক,
সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করব এবং যতদিন বেঁচে আছি এই মাছ চাষ বিষয়ক এবং মাছ চাষ রিলেটেড ছোটো খাটো নানাবিধ বিষয়ে যতটুকু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতার আলোকে আমি ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে দিব। এটা থেকে যদি আপনাদের উপকার হয় তাহলেই আসলে আমি সফল। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আবারও কামনা করছি। এইখানে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।